আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। ওয়ালাইকুম আসসালাম মিস। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রোজ গার্ডেন হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি সাথে আছি তোমাদের মার্জিয়া সুলতানা তারিন। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর 10ম অধ্যায় নিয়ে আলোচনা করব, বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি নিয়ে। ঠিক আছে? আচ্ছা, আমরা গত ক্লাসে একটা ক্লাস করে ফেলেছিলাম, সেটা ছিল হলো ফিনান্সের উপরে, ঝুঁকি ও অনিশ্চয়তা নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? আজকে নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি। আচ্ছা, প্রথমে আমরা ব্যাংকটা কি সেটা আমরা আগে জানবো। ঠিক আছে? ব্যাংকটা কি আমরা কিন্তু গত অধ্যায়গুলোতে পড়ে এসেছি যে ব্যাংকটা কি। আমরা তারপরে একটু আলোচনা করতে চাই যে ব্যাংকটা আসলে কি। ব্যাংক হলো একটা আর্থিক প্রতিষ্ঠান, তাই না? যেখানে কি থাকবে, যেখানে জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে, সে আমানত গ্রহণ করার পর সুদ প্রদান করবে, তাই না? হ্যাঁ, সুদ প্রদান করবে। সুদ প্রদান করার পরে কি করবে, ঋণ গ্রহীতার কাছে ঋণ দিয়ে সেই তাদের কাছ থেকে আবার ঋণের সুদটা গ্রহণ করে যেই ব্যবসায়িক কার্যক্রম যে পরিচালনা করবে সেইটাকে আমরা বলছি কি, ব্যাংক। ঠিক আছে? বাণিজ্যিক ব্যাংকটাও ঠিক একই রকম। আমরা যদি আরেকটু নতুনত্ব আনতে চাই বা একটু নতুন কিছু অ্যাড করতে চাই, সেটা হলো, দেখো, মুনাফা অর্জনের উদ্দেশ্যে সবই ঠিক থাকবে, শুধু মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন কোনো আর্থিক প্রতিষ্ঠান জনগণের নিকট থেকে আমানত গ্রহণ করে এবং জনগণকে ঋণ প্রদান করবে, তখন তাকে বলছি কি, বাণিজ্যিক ব্যাংক। ঠিক আছে? দেখো, এই প্রয়োজনের প্রেক্ষিতেও বহু দেশে বাণিজ্যিক ব্যাংক স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, হ্যাঁ, তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করছে, তাই না? কিভাবে? অর্থনৈতিক ভাবেও করছে, আবার কি, বাণিজ্যিক ভাবেও করছে। আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ার হলাম বাণিজ্যিক ব্যাংকটা কি। শিক্ষার্থীরা, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ মিস। সবাই কি আমাকে শুনতে পাচ্ছ? জি মিস, শুনতে পাচ্ছি। জি, তাহলে হ্যাঁ, রেসপন্স করতে হবে। হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝতে পারছো আমার কথা, ক্লিয়ার শুনতে পাচ্ছ। আচ্ছা, তাহলে আমরা জানলাম কি যে বাণিজ্যিক ব্যাংকটা কি। এখন আমরা জানবো কি বাণিজ্যিক ব্যাংকের কি উদ্দেশ্য। ঠিক আছে? কি উদ্দেশ্যে আমরা বাণিজ্যিক ব্যাংকটা করবে। দেখো, বাণিজ্যিক ব্যাংক সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যেই গঠিত হয়ে থাকে। প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠানে কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিন্তু কি করে থাকে, তার মূল লক্ষ্যটা বা উদ্দেশ্যটা কি থাকে, মুনাফা অর্জন করাই, তাই না? আচ্ছা, এখন দেখো, প্রথম পয়েন্টটাই আছে কি, মুনাফা অর্জন করা। দেখেছো প্রথম উদ্দেশ্যটা কি থাকে, মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের মৌলিক উদ্দেশ্যই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক গঠিত। তারপরে কি আসছে, 2 নাম্বার পয়েন্টটা কি আসছে, মূলধন গঠন, তাই না? মূলধন গঠন। মূলধন গঠনে কি আছে দেখো, জনগণের যে অতিরিক্ত অর্থটা সঞ্চয় হিসেবে গ্রহণ করে বিনিয়োগের জন্য পুঁজি করে রাখে, সেখান থেকে কি হয়, মূলধন গঠন করে। ঠিক আছে? এই যে আমরা ব্যাংক যে জনগণের কাছ থেকে অতিরিক্ত অর্থটা সঞ্চয় হিসেবে গ্রহণ করে সেটাকে কি করে, নিজের কাছে রেখে দেয় না, সেটাকে কি করে, বিনিয়োগ করে, তাই না? ব্যবসার কাজে খাটায়। তখন সেখান থেকে কি করে, ঋণ গ্রহীতার কাছ থেকে, সেখান থেকে কিন্তু কি করে, একটা ঋণের সুদ গ্রহণ করে। সেই ঋণ সুদ গ্রহণ করার পরে কি করে, সেইটা যারা নাকি তোমার জমাকৃত যে যারা নাকি জমাকৃতরা, যারা গ্রাহকরা যে টাকাটা জমা রাখে, তাদেরকে কিন্তু একটা কি পরিমাণ সুদ প্রদান করে। এই ব্যাংক কিন্তু সুদ প্রদান করে তার মাধ্যমে, তাই না? এইটার মাধ্যমে কিন্তু, ঠিক আছে, এই মূলধন গঠনের মাধ্যমে। আচ্ছা, 3 নাম্বারটা কি আসতেছে দেখো, বিনিময়ের মাধ্যম, তাই না? কি আসছে, বিনিময়ের মাধ্যম। বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যমে কিভাবে করে দেখো, চেকের মাধ্যমে করতে পারে, বিনিময় বিল আছে, ট্রেজারি বিল আছে, তারপরে হচ্ছে তোমার হুন্ডি আছে, তাই না? এগুলোর মাধ্যমে কি করে বাণিজ্যিক ব্যাংক অর্থের বিনিময় করতে পারে। আচ্ছা, তারপরে আর কি আছে দেখো, জনকল্যাণ।
মুনাফা অর্জনের পাশাপাশি জনকল্যাণও কি বাণিজ্যিক ব্যাংকের একটি পরোক্ষ উদ্দেশ্য। আচ্ছা, তারপরে দেখো ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা। দেখো ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতি ও ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম কি উদ্দেশ্য। ঠিক আছে, তারপরটা দেখো কি আছে, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সহযোগিতা। সঠিক উন্নয়ন পরিকল্পনা করার জন্য বা বাস্তবায়ন করার জন্য কেন্দ্রীয় ব্যাংকে সাহায্য করে কে, বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য, তাই না? কাকে করে? কেন্দ্রীয় ব্যাংকে সাহায্য করে এই বাণিজ্যিক ব্যাংক। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে, সম্পদের সুষম বন্টন। অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে সমান তালে উন্নত করে সামগ্রিকভাবে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য। তারপরে দেখো কর্মসংস্থান সৃষ্টি। কর্মসংস্থান সৃষ্টি অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটিয়ে অর্থনৈতিক কাজগুলোকে আরো বৃদ্ধি করে সে কি করছে, কর্মসংস্থানেরও সৃষ্টি করে দিচ্ছে কে, এই বাণিজ্যিক ব্যাংক। ঠিক আছে, তারপরে দেখো ধনী দরিদ্রের বৈষম্য হ্রাসকরণ। এই যে ধনী গরিব এটার কিন্তু কোনো পার্থক্য থাকবে না, যখন ব্যাংক ঋণ দিবে তখন কিন্তু ওই ধনীকে দিবে না গরিবকে দিবে এটা কিন্তু বিবেচনা করে না, কোনো পার্থক্য থাকে না। সেই ক্ষেত্রে কি করে, বাণিজ্যিক ব্যাংকের আমানত গ্রহণ ও ঋণ দান কার্যক্রম সকল শ্রেণী জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে। যে গরিবরা অংশগ্রহণ করতে পারবে না, শুধু ধনীরাই পারবে না, সেটা না। ব্যাংক কিন্তু দুজনকেই সব মানে সকল শ্রেণীর মানুষকে কি করছে, সুযোগ করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা সঞ্চয় প্রবণতা সৃষ্টি। দেখো জনগণের মাঝে সঞ্চয়ের করাটা, সেই প্রবণতাটা এই বাণিজ্যিক ব্যাংক সৃষ্টি করে দিচ্ছে। ঠিক আছে, এটাও একটা তাদের উদ্দেশ্য। তারপরে কি আছে দেখো 11 নম্বর পয়েন্টে কি আছে, নিরাপত্তা, তাই না? মানুষের অর্থ, মূল্যবান গহনা ইত্যাদি, এই যে নিরাপত্তা, এই নিরাপত্তা প্রদান করে এই বাণিজ্যিক ব্যাংক। ঠিক আছে, আচ্ছা অর্থনৈতিক স্থিতিশীলতা, ঋণ সরবরাহের মাধ্যমে বাজারে অর্থের চাহিদা পূরণ করে এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ নীতির সাথে একাত্মতা প্রকাশ করে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের আরেকটা মূল উদ্দেশ্য। আচ্ছা তারপরটা কি আছে, শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন। দেখো আমদানি ও রপ্তানি বাণিজ্যে ব্যাপক সহযোগিতা প্রদান করে বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করা বাণিজ্যিক ব্যাংকের বিশেষ লক্ষ্য। আমদানি ও রপ্তানি বাণিজ্যে যখন নাকি আমরা এই বাণিজ্যিক ব্যাংক আমদানি রপ্তানি করবে, সেখান থেকেও কিন্তু কি করে, বাণিজ্যিক ব্যাংকের একটা বিশেষ একটা লক্ষ্য থাকে, তাই না? বাণিজ্য করার বা এই আমার শিল্পটাকে আমার বাংলাদেশে উন্নয়ন করার জন্য কি করে, এই বাণিজ্যিক ব্যাংকে একটা মূল্য উদ্দেশ্য আছে। আচ্ছা জীবনযাত্রার মান উন্নয়ন, সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জীবনযাত্রার মান উন্নয়ন করাও কি বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য। মানে এই বাণিজ্যিক ব্যাংকটাকে দেখো অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নও করে থাকে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে উদ্দেশ্যগুলো কি, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যগুলো কি কি। তাহলে আমরা এটা, তোমরা কি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। এই চ্যাপ্টারের মধ্যে এই অধ্যায়ের মধ্যে এই টপিকটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, মানে কি কি কাজ করে থাকে বাণিজ্যিক ব্যাংক। দেখো তোমাদের বইতে এখানে দুই ভাবে দেওয়া আছে, প্রধান কার্যাবলী আর একটা হচ্ছে বিশেষ বা অন্যান্য কার্যাবলী। দেখো প্রধান কার্যাবলীর মধ্যে যে প্রধান বিষয়গুলো আছে সেগুলো দেখো আমি এখানে একটু পয়েন্ট আউট করেছি। হ্যাঁ, মেইন যেই মানে কাজগুলো আছে সেগুলো হচ্ছে, দেখো প্রথমটা কি লিখেছি আমি, আমানত গ্রহণ ও সুদ প্রদান। তারপরটা কি আছে, ঋণ আমানতের সৃষ্টি, বিনিময় মাধ্যম সৃষ্টি, নোট ইস্যু, আমদানি রপ্তানিতে সাহায্য, আর এটা হচ্ছে মূলধন গঠন। মানে এই 6টা পয়েন্ট প্রধান কার্যাবলীর মধ্যে পড়ছে। আরেকটা আছে বিশেষ অন্যান্য কার্যাবলী। ঠিক আছে, আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব এখন, যে আমানত গ্রহণ ও সুদ প্রদান। আচ্ছা প্রত্যেকটা ব্যাংক, আমরা কিন্তু ব্যাংকের সংজ্ঞায় কিন্তু পড়ে এসেছি, দেখো যে আমানত গ্রহণ করে কি করব,
সুদ প্রদান করব, তাই না? এখানে কিন্তু আমরা ব্যাংকের ইয়েতেই লেখা মানে পড়ে এসেছি, সংজ্ঞায় পড়ে এসেছি যে আমানত গ্রহণ, আমরা জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে সুদ প্রদান করব। আচ্ছা, এই যে আমানত গ্রহণ করে কোনো ব্যাংক কি আমানত গ্রহণ করে রেখে দেয়? রেখে তো দেয় না, তাই না? সেটাকে তো বিনিয়োগ করে। এই বিনিয়োগের মাধ্যমে কি করে, যেই ঋণটা ঋণ গ্রহীতার কাছ থেকে ঋণ দিয়ে যে ঋণটা গ্রহণ করে, ঋণের সুদটা গ্রহণ করে, সেই গ্রহণ করে সেটা আমরা প্রথমেই আলোচনা করেছি যে সেই সুদটা গ্রহণ করে কি করে, সেই গ্রাহকদের যে চাহিদাগুলো থাকে সেগুলো তারা পূরণ করে। তারা দেখো যে তোমরা যখন অ্যাকাউন্ট খুলতে যাও, ধরো কোনো গ্রাহক যদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যায়, যখন যে টাকাটা জমা রাখে তাদের কিন্তু একটা পার্সেন্টেজ দিয়ে দেয়, তাই না? যে আমরা এত টাকার জন্য আমি আপনাকে এত পার্সেন্ট কি দিচ্ছি, সুদ দিচ্ছি, ইন্টারেস্ট দিচ্ছি। সেটা কিসের মাধ্যমে দেয় জানো? তোমরা যে টাকাটা দিয়ে আসলে না, যে টাকাটা জমা দিয়ে আসলে, সেভিংস অ্যাকাউন্ট, ধরো তোমার 5 লক্ষ টাকা তুমি সেভিংস করে আসলে, সেখান থেকে কিন্তু তোমাকে কিছু লাভ দিবে, তাই না? ইন্টারেস্ট দিবে। সেই ইন্টারেস্টটা কোত্থেকে দেয়? তোমার টাকাটাই কিন্তু বিনিয়োগ করে সেই বিনিয়োগকারীর কাছ থেকে তোমার একটা ঋণের যে সুদটা নেয়, সেই সুদটার কিছু অংশ ওই পার্সেন্টেজ দেওয়া থাকে, সেই পার্সেন্টেজের মাধ্যমে তোমাদের সেই অংশটুকু কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে? তাহলে এই যে আমানত গ্রহণ করলো, সুদ প্রদান করলো, এটা হচ্ছে এর মাধ্যমেই হয়ে থাকে। ঠিক আছে? এটা হচ্ছে একটা বাণিজ্যিক কার্যগুলির প্রধান কাজ। আচ্ছা, আমরা দ্বিতীয় পয়েন্টে কি বলছি, যে ঋণ আমানত সৃষ্টি। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে ঋণ আমানত সৃষ্টি, এটা কিন্তু আমাদের প্রশ্নে 2 মার্কের জন্য আসে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে ঋণ আমানত সৃষ্টি কিভাবে, ঋণ আমানত সৃষ্টি করছে, কি কাজটা কি। দেখো, আমরা প্রথমে একটু সংজ্ঞাটা জানবো যে ঋণ আমানতটা কি। ঠিক আছে? আচ্ছা, বাণিজ্যিক ব্যাংক যখন ঋণের মাধ্যমে তোমার আমানত সৃষ্টি করে, আবার যখন ধরো আমানতের মাধ্যমে ঋণ সৃষ্টি হচ্ছে, তখন আমরা সেটাকে বলছি কি, যে ঋণ আমানত। ঠিক আছে? আমরা কি একটু ক্লিয়ার করতে পারছি? আমি আবার বলছি, দেখো, বাণিজ্যিক ব্যাংক যখন ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে, বাণিজ্যিক ব্যাংক যখন ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করছে, আবার কি করছে, সরি, আমানতের মাধ্যমে আবার ঋণ সৃষ্টি করছে, তাই না? এই যে সার্কেলটা হচ্ছে, সার্কেলিংটা হচ্ছে, যে ঋণের মাধ্যমে আমানত, আমানতের মাধ্যমে ঋণ, এইটাই হচ্ছে ঋণ আমানত। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, আমরা যখন সাধারণ কোনো পাবলিকের কাছে যখন আমরা ঋণ নেই, তাই না, বা ঋণ বা ধার নেই, টাকা ধার নেই, তখন কিন্তু সরাসরি টাকাটা লেনদেন হচ্ছে। আমি যদি কারো কাছ থেকে, ধরো তোমার কোনো বন্ধুর কাছ থেকে তুমি টাকা নিলে, সরাসরি কিন্তু টাকাটা তোমরা কি করছো, আদান প্রদান করতে পারছো, যে আমি তোকে এই টাকাটা আমি দিলাম, তুই আমাকে কয়দিনের মধ্যে টাকাটা দিয়ে দিবি, তাই না? এরকম টাকাটা হয়তো ধরো 5 লক্ষ টাকা তুমি তোমার বান্ধবীকে ধার দিলে, তো সে কিন্তু নগদেই 5 লক্ষ টাকা তোমাকে ধার দিচ্ছে, মানে ফেরত দিয়ে দিচ্ছে। কিন্তু ব্যাংকের হিসাব কিন্তু, সিস্টেমটা কিন্তু আলাদা, তাই না? সেক্ষেত্রে কি হচ্ছে, সে কিন্তু বাণিজ্যিক ব্যাংক যখন একজনকে বা ঋণ গ্রহীতাকে ঋণ দিচ্ছে, তখন কিন্তু সে কি করছে, একটা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে, তাই না? অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টটা খুলে তখন কিন্তু তাকে সেই টাকাটা, যেই টাকাটা জমা করছে, সেই মানে জমা রাখছে, সেই অ্যাকাউন্টটা খোলার পরে সেই টাকাটা তাকে দিচ্ছে। সেই টাকাটা তখন ঋণ হয়ে যাচ্ছে না, তখন কি হচ্ছে, আমানত হয়ে যাচ্ছে। তখন ওই টাকাটা ওই ব্যক্তির আমানত হয়ে যাচ্ছে। সেই আমানতের মাধ্যমে সে কি করছে, টাকাটা যখন ইচ্ছা তখন উঠিয়ে কাজে লাগাতে পারছে। তাহলে এখানে কি, প্রথমে কাজটা কি, যে ঋণ যখন আমরা, কোনো ব্যাংক যখন ঋণ দিয়ে থাকে, তখন অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হয়। ঠিক আছে? আর যদি তার আগে থেকে কোনো অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে সেখানে আর অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই, সেই অ্যাকাউন্টেই কিন্তু সে টাকাটা, ব্যাংক সে টাকাটা তাকে প্রদান করে দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তার মাধ্যমে কি হবে, সে টাকাটা উত্তোলন করে কি করতে পারবে, সে নিজ কাজে বা প্রয়োজনে চালাতে পারবে। তাহলে এই যে ঋণের আমানত সৃষ্টি, এইভাবে কিন্তু ঋণের আমানত সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখব বিনিময় মাধ্যম সৃষ্টি, তাই না? 3 নম্বর পয়েন্টে কি আছে, বিনিময় মাধ্যম সৃষ্টি। কিভাবে, যে বিনিময়ের মাধ্যমটা আমরা উদ্দেশ্যের মধ্যেই পড়ে এসেছি, যে কি কি মাধ্যমে আমরা বিনিময় করতে পারি, তাই না? ধরো যে প্রত্যয়পত্রের মাধ্যমে করতে পারছি, চেকের মাধ্যমে করতে পারছি, তারপর পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তাই না? এখন তো কার্ডের মাধ্যমে আমরা টাকা পয়সা কি করতে পারছি, লেনদেন করতে পারছি, টাকা উঠাতে পারছি, আবার জমা দিতে পারছি, তাই না? এই যে কার্ডের মাধ্যমে। আচ্ছা, তাহলে এইভাবেই কিন্তু আমাদের বিনিময় মাধ্যমটা আমাদের বাণিজ্যিক ব্যাংক করে থাকে। আবার দেখো, 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে নোট ইস্যু। কি আছে, নোট ইস্যু। দেখো,
সাধারণত বাণিজ্যিক ব্যাংক সরাসরি কিন্তু মুদ্রা প্রচলন করে থাকে না, ঠিক আছে? বাণিজ্যিক ব্যাংক সরাসরি করে না, এটা কার মাধ্যমে করে? কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে। আর কেন্দ্রীয় ব্যাংক কোনটা আমাদের, বলো তো, কে বলবে, বলতে পারো? কি ব্যাপার, কেউ কথা বলছে না কেন? মিস কি আবার একটু বলেন? আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? আমি বলছি শোনা যায়, আমাদের কেন্দ্রীয় ব্যাংকটা কোনটা আমরা কি চিনি? কেন্দ্রীয় হ্যাঁ, ব্যাংক, আমাদের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এই ব্যাংকই কিন্তু, বাংলাদেশ ব্যাংকই কিন্তু কি আমাদের সবগুলো ব্যাংককে পরিচালনা করে থাকে, তাই না? আচ্ছা, আচ্ছা তোমাদের একটা উদাহরণ দিয়ে বলে যে এখানে আমরা নোট ইস্যু করব কিভাবে বলো তো? এই ধরো তোমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে, ঠিক আছে? তোমার অ্যাকাউন্টে যদি 10 লক্ষ টাকা থাকে, সেখান থেকে তুমি একটা কম্পিউটার কিনতে চাও, 60,000 টাকা দিয়ে কম্পিউটার কিনতে চাও। এখন তুমি যদি কম্পিউটার কেনো, সেই টাকাটা তুমি সরাসরি পে না করে তুমি চেকের মাধ্যমে সেটা দিয়ে দিলে, ঠিক আছে? যেখান থেকে কিনলে চেকের মাধ্যমে তুমি সেটা পরিশোধ করতে চাও, প্রদান করতে চাও, সেক্ষেত্রে কি হবে? তাহলে তোমার এই নগদ টাকাটা কিন্তু দেওয়া লাগলো না, তুমি চেকের মাধ্যমে কিন্তু কি করতে পারছো, সহজেই টাকাটা পেমেন্ট করতে পারছো, তাই না? কত ইজি। তাহলে এখানেই বলছে যে নোট ইস্যুটাও কিন্তু বাণিজ্যিক ব্যাংক এইভাবে কি করে থাকে, সুবিধা প্রদান করে থাকে। আচ্ছা, তারপরে আমাদের আসছে কি আমদানি ও রপ্তানি সাহায্য। দেখো, এটাও খুব খুব বেশি ইম্পর্টেন্ট একটা বাণিজ্যিক বা আর্থিক প্রতিষ্ঠানের জন্য। এই আমদানি রপ্তানি সাহায্যটা করে থাকে, অনেক ইম্পর্টেন্ট এই এই বিষয়টার ক্ষেত্রে। হ্যাঁ, দেখো আমরা দেখছি যে আমরা এই যে আমদানি রপ্তানি করে থাকি, আমরা যে বাণিজ্যটা করে থাকি, আমরা বিদেশে যে পণ্য আদান প্রদান করে থাকি, এইটার ক্ষেত্রে এইটার যে মূল বিষয়টা, সেটা কার মাধ্যমে করে থাকে? প্রত্যয়পত্র। প্রত্যয়পত্রটা কি? একটা দলিল, লেটার অফ ক্রেডিট, ইংলিশে হচ্ছে এটা লেটার অফ ক্রেডিট। এটা আমরা আরো সংক্ষেপে বলতে পারি কি, এলসি, তাই না? এলসি, এই এলসির মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, বাণিজ্য করতে পারি। এই যে বিদেশে আমরা যখন ডিলস করি, আমরা কোনো পণ্য যখন আদান প্রদান করব, তাদের সাথে যখন আমার চুক্তি হবে, ডিল হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই দলিলের মাধ্যমেই আমরা আমাদের যে টাকার লেনদেনটা, আর্থিক যে লেনদেনটা, সেটা আমরা এটার মাধ্যমে কি করে থাকি, ঠিক আছে? দেখো, আমরা এখানে একটু সংখ্যার মাধ্যমে বলতে পারি খুব সহজেই। আমদানি কারকের পক্ষে রপ্তানি কারকের অনুকূলে, কি বলছি একটু লিখে নিতে পারো তোমরা, যে আমদানি কারকের পক্ষে রপ্তানি কারকের অনুকূলে কোনো বাণিজ্যিক ব্যাংক বা কোনো ব্যাংক যদি যখন কোনো একটি দলিল প্রণয়নের মাধ্যমে অর্থ নিশ্চয়তার প্রদান করে থাকে, নিশ্চয়তা প্রদান করে থাকে। কি বলছি, আমরা আরেকবার বলি, দেখো, আমদানি কারকের পক্ষে রপ্তানি কারকের অনুকূলে যখন কোনো বাণিজ্যিক ব্যাংক বা কোনো ব্যাংক একটি দলিল প্রণয়নের মাধ্যমে অর্থ নিশ্চয়তা প্রদান করে থাকে, তখন তাকে বলছে কি, প্রত্যয়পত্র। ঠিক আছে? আমরা এই যে প্রত্যয়পত্রটা কার মাধ্যমে কাজ করছি, বাণিজ্যিক ব্যাংক যখন করব, বৈদেশিক বাণিজ্যিক ব্যাংক মানে যখন বৈদেশে মানে বিদেশে যখন আমরা আমদানি রপ্তানি করব, তখন আমরা এই এই প্রত্যয়পত্রের মাধ্যমে, এই দলিলের মাধ্যমে কিন্তু আমাদের আর্থিক লেনদেনটা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, সর্বশেষ আমার মূলধন গঠন, সর্বশেষ যে কার্যাবলীটা আছে সেটা হচ্ছে মূলধন গঠন। আচ্ছা, মূলধন গঠনটা আমরা কিভাবে পড়বো, কিভাবে বাণিজ্যিক ব্যাংক করে থাকে? এই যে আমাদের তোমার জনগণরা যাদের যে টাকাগুলো যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, হ্যাঁ, তাদের যে আমানতগুলো, সেই আমানতগুলো ব্যাংক কি করে, একসাথে করে, একত্র করে। সে একত্র করার পরে কি করে, একটা মূলধন গঠন করে। ঠিক আছে? এই যে তাদের যেই ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সঞ্চয়গুলো, সেগুলোকে একত্র করে মূলধন গঠন করে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের এটাও একটা কি, প্রধান কার্যবলীর মধ্যে পড়ে। আচ্ছা, তাহলে আমরা বাণিজ্যিক ব্যাংকের কার্যবলীগুলো আলোচনা করলাম। আরো বিশেষ বিশেষ কিছু কার্যবলী আছে, যেমন ধরো মূলধন বিনিয়োগ, তারপরে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ভূমিকা, অর্থ স্থানান্তর, হ্যাঁ, অর্থের নিরাপত্তা প্রদান করা, পরামর্শ দান করা, কর্মসংস্থান সৃষ্টি করা, ঋণ নিয়ন্ত্রণ করা, তারপর কৃষি উন্নয়ন করছে, হ্যাঁ, শিল্প উন্নয়ন করছে, আঞ্চলিক উন্নয়ন করছে। কিভাবে? এই বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে।
ঠিক আছে, এই বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কিন্তু কি ঋণ দিয়ে, তাই না, স্বল্প ঋণ দিয়ে অথবা দীর্ঘ মেয়াদী ঋণ দিয়ে তারা এই সহযোগিতাগুলো করে আসছে। আচ্ছা, তারপরে দেখো আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তহবিল, তহবিলের উৎস, তাই না, বাণিজ্যিক ব্যাংকের তহবিল। দেখো এখানে তোমাদের চারটা উৎস দেওয়া আছে। আমি তোমাদের আরেকটু ইজি করে একটু দেখাতে চাই, একটু ছকের মাধ্যমে। হ্যাঁ, দেখো বাণিজ্যিক ব্যাংকের তহবিল, বাণিজ্যিক ব্যাংকের তহবিলকে আমরা দুই ভাগে দেখব। একটা হচ্ছে নিজস্ব, নিজস্ব তহবিল, আরেকটা হচ্ছে ধার করা। ধার করা তোমরা লিখে নিতে পারো। একটা হচ্ছে নিজস্ব তহবিল, আর একটা হচ্ছে ধার করা তহবিল। দেখো নিজস্বর মধ্যে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিশোধিত মূলধন, পরিশোধিত মূলধন, আর একটা আছে কি সংরক্ষিত মূলধন। সংরক্ষিত মূলধন কিন্তু আমরা গত চ্যাপ্টার গুলোতে পড়েছি, তাই না, সংরক্ষিত তহবিল। আচ্ছা, তারপরে হচ্ছে ধার করা। ধার করাটা গুলো কি কি, আমানত, একটা আছে আমানত গ্রহণ, আর একটা কি আছে ধার গ্রহণ, তাই না, ধার গ্রহণ। হ্যাঁ, এই যে চারটা। ঠিক আছে, আমরা তোমাদের আরেকটু ইজি করে দিলাম বিষয়টা, যে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন আমরা জানবো যে পরিশোধিত মূলধনটা কি। দেখো এটা হচ্ছে ব্যাংকের প্রাথমিক ও প্রধান উৎস। এই পরিশোধিতটা হচ্ছে প্রাথমিক এবং প্রধান উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। এটা হচ্ছে অংশীদারি কারবারি প্রতিষ্ঠান হলে মালিকগণ নিজেরা মূলধন সরবরাহ করে। এই এই পরিশোধিত মূলধনটা নিজস্ব তহবিল, তাই না, এই যে নিজস্ব তহবিলের মধ্যে মানে মালিক নিজের তহবিল থেকে এটা কি করে থাকে, পরিশোধ করে থাকে, মূলধন গঠন করে থাকে। ঠিক আছে, তারপরটা কি আছে সংরক্ষিত তহবিল। প্রতি বছর মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডার বা মালিকগণের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয়, তাকে কি বলছে সংরক্ষিত তহবিল। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো তোমরা? সংরক্ষিত তহবিল কি বলছে, শেয়ার হোল্ডার বা মালিকগণের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য কিছু অংশ রেখে দেয়, সেটা হচ্ছে সংরক্ষিত কি তহবিল। ঠিক আছে, আচ্ছা, তারপরটা কি আসতেছে আমাদের ধার করা, যেটা আমরা ধার করে করছি সেটাকে আমরা বলছি কি ধার করা তহবিল। আচ্ছা, ধার করা তহবিলের মধ্যে কি আছে আমানত, তাই না, আমানত। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস হচ্ছে কি আমানত। ঠিক আছে, এর মধ্যে কি আছে দেখো, ব্যাংক বিভিন্ন মেয়াদে আমানত গ্রহণ করে থাকে। কিভাবে দেখো, চলতি, সঞ্চয়, স্থায়ী। আমানত গ্রহণ না করলে কি কোনো হিসাব ব্যাংক কি চলতে পারবে, পারবে না কিন্তু, তাই না, তাহলে অবশ্যই আমাদের কি লাগবে, আমানত, ব্যাংকের আমানত লাগবে। যা আমানতকারীরা একত্রে তুলে নেয় না, ফলে ব্যাংকে অর্থ ঋণ অথবা বিনিয়োগ হিসেবে কি করে ব্যবসায় খাটিয়ে সেটার একটা মুনাফা অর্জন করে থাকে। কে করে থাকে, ব্যাংক। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আছে ধার গ্রহণ, তাই না, পরেরটা কি আছে ধার গ্রহণ। বাণিজ্যিক ব্যাংক সমূহ কেন্দ্রীয় ব্যাংক বা অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো হতে ঋণ নিতে পারে, আবার সিকিউরিটি বা ঋণপত্র বিক্রয় করেও সে মুদ্রা বাজার হতে তহবিল সংগ্রহ করে থাকে। তাহলে দেখো আমরা কি কি আলোচনা করলাম আজকে। আমরা প্রথমে জানলাম যে ব্যাংকটা কি, বাণিজ্যিক ব্যাংকটা কি, ব্যাংকের উদ্দেশ্যগুলো কি, বাণিজ্যিক কার্যগুলি কি, আর কি আলোচনা করলাম বাণিজ্যিক ব্যাংকের তহবিল। ঠিক আছে, আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা, কারো কোনো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, যতটুকু পড়িয়েছি তার মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা?
তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? মিস কারো কোনো প্রশ্ন নেই? আমি ধরে নিচ্ছি তো কারো কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে কি, বাণিজ্যিক ব্যাংক কি, তারপরে হলো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী গুলো আর একটা থাকবে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তহবিল গুলো। হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংকের তহবিল। আচ্ছা, এই তিনটাই থাকবে। ঠিক আছে, এই তিনটা আমি আগামী ক্লাসে জিজ্ঞাসা করব যে তোমরা কি বুঝেছো, কি পড়বে, কি পড়েছো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে, আমার পড়াটা মনোযোগ সহকারে শুনেছো এবং বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন নেই আমি ধরে নিচ্ছি। আর আগামী ক্লাস আমার আবারও মঙ্গলবারে ঠিক একই টাইমে 12টা বাজে হবে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কিপ লার্নিং। ওকে, টাটা।